আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে বলেছিলাম আপনাদেরকে ব্যাংক জবের জন্য একটা স্পেশাল সাজেশন দেওয়ার জন্য। সেটা হলো ব্যাংক জবের প্রিলি এবং লিখিত দুইটা অংশের সাজেশন। গতকালকে আমি বলেছি প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন এবং এই কিভাবে প্রস্তুতির ক্ষেত্রে স্পেসিফিক যদি একটা সাজেশন হয় তাহলে আপনাদের জন্য আরো ভালো হয়। স্পেসিফিক সাজেশন বলতে আজকে আমরা পর্ব 1 ব্যাংক জব প্রস্তুতির এই পর্ব 1-এ আজকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শর্ট সাজেশন। শর্ট সাজেশন বলতে কিভাবে প্রস্তুতি নেবেন, এই শর্ট সাজেশনের ক্ষেত্রে লিখিত অংশটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং লিখিত পরীক্ষায় থাকে হলো 200 নাম্বার। এই 200 নাম্বারের মধ্যে আজকে পর্ব 1-এ 200-র মধ্যে 100 নাম্বারের প্রস্তুতি নিয়ে কথা বলবো। 100 নাম্বারের মধ্যে 3টা আইটেম নিয়ে কথা বলবো। 2টা ফোকাস রাইটিং, একটা হলো বাংলা ফোকাস রাইটিং, একটা হলো ইংরেজি ফোকাস রাইটিং। 2টা ফোকাস রাইটিং এর নাম্বার থাকে আমাদের 35 70 নাম্বার এবং 100 নাম্বার থাকে হলো আমাদের বাকি 30, সেটা হলো জিকের যে 30 নাম্বার, অর্থাৎ জিকে 30 এবং ফোকাস রাইটিং 70। এই 100 নাম্বারের প্রস্তুতি সম্পর্কে একটা গাইডলাইন দিব, বিগত প্রশ্ন দেখাবো এবং কিছু প্রশ্ন সমাধান আমরা করব। অন্তত 30-40টা সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা দেখব জিকেতে বিভিন্ন সালে 2022, 23, 24 সালে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে ব্যাংকের সাধারণ জ্ঞান অংশে লিখিত পরীক্ষায়। তো লিখিত পরীক্ষার গতকালকে আপনাদের সবচেয়ে বেশি কথা ছিল যে স্যার লিখিত পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মধ্যে যে 200 নাম্বার, এই 200 নাম্বারের মধ্যে সবচেয়ে কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে ফোকাস রাইটিং। তো কি ধরনের ফোকাস রাইটিং আসে, কিভাবে লিখতে হয়, এটা সম্পর্কে আমরা কথা বলবো। এরপরে বাকি অংশগুলো নিয়েও কথা বলবো। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সাজেশন অংশে। লিখিত পরীক্ষার 200 নম্বরের প্রস্তুতির মধ্যে 100 নম্বরের প্রস্তুতি নিয়ে আজকে কথা বলবো। সেই 100 নম্বরে 2টা ফোকাস রাইটিং, বাংলা 35, ইংরেজি ফোকাস রাইটিং 35, 70 নাম্বার, সাথে সাধারণ জ্ঞান অংশের যে 30 নাম্বারের লিখিত প্রশ্ন আসে সেই 30 নাম্বারের প্রশ্ন সমাধান করবে একেবারে শেষ দিকে গিয়ে। আর শুরুতে ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিং সম্পর্কেও একটু আইডিয়া দিব। তো চলেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি। বরাবরের মতো আমি সাথে আছি সাজ্জাদ হোসাইন। তো প্রথমে বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট। বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট ছিল এটা অফিসার জেনারেল পদের জন্য। 2022 সালের ডিসেম্বর মাসের 23 তারিখ এই পরীক্ষাটা হয়েছিল। 23/12/2022 এই সময় এই লিখিত পরীক্ষাটা হয় বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পদের জন্য। এই পরীক্ষায় ফোকাস রাইটিং কি এসেছিল চলেন দেখি। প্রথমত এইখানে ফোকাস রাইটিং বাংলা, ফোকাস রাইটিং বাংলা এইখানে এসেছিল অর্থনৈতিক এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও আন্তঃসম্পর্ক। এই ফোকাস রাইটিংটায় নাম্বার ছিল 35 নাম্বার। এইটার নাম্বার ছিল 35 নাম্বার। ধরেন এইটার উপরে আপনাকে 2 বা 3 পৃষ্ঠা লিখতে হবে। এইটার উপরে আপনাকে 2 বা 3 পৃষ্ঠা লিখতে হবে। ফোকাস রাইটিং বাংলা, বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পদের 2022 সালের যে পরীক্ষা, ওই পরীক্ষার প্রশ্নে এটা ছিল যে অর্থনৈতিক এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও আন্তঃসম্পর্ক। অর্থনৈতিক অন্তর্ভুক্তি কি? অর্থনৈতিকভাবে প্রত্যেককে অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসা বা প্রত্যেককে একটা অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ইনক্লুশনে নিয়ে আসা। যারা আমাদের ছাত্র সমাজ আছে, শিক্ষক সমাজ আছে, ব্যবসায়ী সমাজ আছে, কর্মজীবী সমাজ আছে, ওনাদেরকে যে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে নিয়ে আসা, এইটা কেন প্রয়োজন এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে আপনার যে এটা আছে, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেই সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এইখানে আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা কি এবং আন্তঃসম্পর্ক কি, যদি আর্থিক অন্তর্ভুক্তি হয় সেই ক্ষেত্রে দুইটার মধ্যে আন্তঃসম্পর্ক কি, এই টপিকের উপরে আপনাকে মোটামুটি 3 পৃষ্ঠার একটা ফোকাস রাইটিং লিখতে হবে। আর এই 3 পৃষ্ঠায় নাম্বার থাকে হলো 35 নাম্বার। এখন দেখেন এইটা কি কঠিন নাকি সহজ? যদি এইটা কেউ না জানেন, আগে কোনোদিন আর্থিক অন্তর্ভুক্তি এই বিষয়টার নাম শুনে না থাকেন, তাহলে তার কাছে এটা হেভি কঠিন একটা বিষয়, কি বলেন? এরপরে দেখেন আরো আগে প্রশ্ন দেখি আমরা। ফোকাস রাইটিং ইংরেজি এইখানে যেটা এসছিল বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পদে, ফোকাস রাইটিং ইংরেজি এইখানে ছিল বাংলাদেশ জার্নি। বাংলাদেশ জার্নি কিসের দিকে? জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন। রুরাল ডেভেলপমেন্ট মানে কি? রুরাল ডেভেলপমেন্ট মানে হলো গ্রামীণ উন্নয়ন এবং পভার্টি রিডাকশন মানে দারিদ্র্য দূরীকরণ। দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং এগুলোর দৃষ্টান্ত কি কি, আর হলো আপনার পভার্টি রিডাকশন বা দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে বাংলাদেশ কি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সফলতা কি কি।
এবং বাংলাদেশের এটার ক্ষেত্রে সফলতা কি কি, এটার উপরেও নাম্বার থাকে 35 নাম্বার। এবং এই 35 নাম্বারের প্রশ্নের জন্য আপনার লিখতে হবে 4 পৃষ্ঠা। এটার জন্য লিখতে হয় 4 পৃষ্ঠা, অর্থাৎ এক পাশ হলো 1 পৃষ্ঠা, এপিট ওপিট এটা মিলে হয় 2 পৃষ্ঠা, এরকম 4 পৃষ্ঠা ফাঁকা জায়গা থাকে। এই পাশ হলো 1 পৃষ্ঠা, এই পাশ হলো 1 পৃষ্ঠা, এরকম টোটাল 4 পৃষ্ঠা ফাঁকা জায়গা রাখা থাকে এই ফোকাস রাইটিং এর জন্য। এই টপিকটার উপরে আপনাকে লিখতে হবে, জাস্ট লেখাটা ইংরেজিতে লিখতে হবে। তো আপনি বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের যে জার্নিটা, আপনি এই জার্নিটা একেবারে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ের ইতিহাসও লিখতে পারেন, অথবা আপনি 2000 সাল থেকে এই পর্যন্ত সময়ে দারিদ্র্য দূরীকরণ এবং গ্রামীণ উন্নয়নে বাংলাদেশে কি কি পদক্ষেপ গৃহীত হয়েছে এটার একটা চার্টও দিতে পারেন। যেমন দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সবচেয়ে বড় যে পরিকল্পনাটা নেওয়া হয়েছিল সেটা হলো পিআরএসপি, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। গ্রামীণ উন্নয়নে বাংলাদেশে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেটা আসে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 16 থেকে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 16 থেকে আসে গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত কথাবার্তা। ভিলেজ ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়ন এটা সম্পর্কে বাংলাদেশের সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এই দুইটা জায়গা থেকে আপনি জিনিসগুলো নিয়ে আসলেন। পিআরএসপি মানে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার, বাংলাদেশে 2টা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার গৃহীত হয়েছিল, 3 বছর থাকে এগুলোর মেয়াদ। এরপরে বাংলাদেশের দারিদ্র্যের বর্তমান অবস্থা, দারিদ্র্যের পূর্ববর্তী অবস্থা, এই দুইটা অবস্থার মধ্যে আপনি তুলনা করতে পারেন। যেমন বাংলাদেশের দারিদ্র্যের অবস্থা বর্তমানে 18.7%, এইটা হলো বাংলাদেশের দারিদ্র্যের হার। এবং চরম দারিদ্র্য বা এক্সট্রিম পভার্টি লেভেল হলো বাংলাদেশে বর্তমানে 5.6%, যেটা আগে 40%-এর উপরে ছিল বাংলাদেশের পভার্টি রেট স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় 49%-এর কাছাকাছি ছিল। সেইখান থেকে আমাদের পভার্টি রেট বা দারিদ্র্যের মাত্রাটা কমে এসছে এখন বর্তমানে 18.7%, এবং এক্সট্রিম পভার্টি বা চরম দারিদ্র্যের মাত্রা হলো এখন 5.6%। এছাড়া বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেমন ভিজিএফ, ভিজিডি, যেমন ভালনারেবল গ্রুপ ফিডিং, ভিজিডি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, এরপর ওএমএস ওপেন মার্কেট সেল, দরিদ্রদেরকে এগুলোর মধ্যে নিয়ে আসা। এর বাইরে দরিদ্রদের উন্নয়নকল্পে বাংলাদেশ সরকারের যে গৃহীত পদক্ষেপগুলো আছে এই পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করলেন। আর গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে আমরা বলেছি আর্টিকেল 16, এইখানে ভিলেজ ইলেকট্রিসিটি কন্ডিশন বাংলাদেশে 100% পিপল ইলেকট্রিসিটির আন্ডারে আসছে। গ্রামীণ উন্নয়নে আর যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, আমার গ্রাম আমার শহর, এই ধরনের টার্মসগুলোকে আপনি বাংলায় লিখতে পারবেন। অর্থাৎ এইভাবে আমার গ্রাম আমার শহর, আমার গ্রাম আমার শহর, এটা একটা কর্মসূচি। এটার উদ্দেশ্য ছিল গ্রামেই শহরের সুযোগ সুবিধা প্রদান করা। এই লক্ষ্যে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নটা শুরু হয়েছিল। এবং গ্রামীণ উন্নয়নে আরো যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে সেই সমস্ত পদক্ষেপ, এইগুলোর উপরে চার্ট ইত্যাদি ইত্যাদি। তো চলেন আরো কিছু দেখি। এইখানে একটা আর্গুমেন্ট রাইটিং এসেছিল, আর্গুমেন্টেটিভ রাইটিং ইন ইংলিশ। এইটা প্রশ্ন এসেছিল, সোশ্যাল মিডিয়া হ্যাজ এনহ্যান্সড হিউম্যান কমিউনিকেশন অ্যান্ড ট্রাস্ট। সোশ্যাল মিডিয়া এনহ্যান্সড, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কি করছে? এনহ্যান্সড মানে হলো বৃদ্ধি করেছে। সোশ্যাল মিডিয়া কি করছে? সোশ্যাল মিডিয়া বৃদ্ধি করেছে কি? হিউম্যান কমিউনিকেশন, অর্থাৎ মানুষের মধ্যকার আন্তঃযোগাযোগ। কমিউনিকেশন মানে হলো মানুষের মধ্যকার আন্তঃযোগাযোগ ব্যবস্থাকে সোশ্যাল মিডিয়া উন্নত করেছে। এবং ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে হলো মানুষের বিশ্বাস এবং মানুষের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা। এই দুইটা ক্ষেত্রে এনহ্যান্সমেন্ট অর্থাৎ বৃদ্ধি ঘটিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া কি? আমাদের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এইগুলো সম্পর্কে আপনি লিখবেন যে এইগুলো কিভাবে মানুষের যোগাযোগের উন্নয়নে এবং বিশ্বাস বৃদ্ধির ব্যাপারে সহায়তা করেছে। এইগুলো সম্পর্কে আপনি একটা আর্গুমেন্ট লিখবেন। আর্গুমেন্ট মানে কি? যুক্তি তর্ক। অর্থাৎ দেখা যায় যে মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে সহায়তা করেছে, এবং এইগুলোর ক্ষেত্রে যে নেগেটিভ সাইড আছে 2-4টা নেগেটিভ সাইড লিখবেন, এবং 5-10টা আপনি এটার পজিটিভ সাইড লিখবেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ উন্নয়নে সহায়তা করেছে। এইটাই নাম্বার ছিল 30। অর্থাৎ আমরা টোটাল এই পর্যন্ত যে 3টা আইটেম দেখলাম, এই 3টা আইটেমের টোটাল নাম্বার ছিল 35, 35, 70 এবং 30, 100 নাম্বার। বাংলাদেশ ব্যাংকের এই ছিল 100 নাম্বারের লিখিত পরীক্ষার অংশ, 100 নাম্বারের অংশ। এরপরে আরো যে 30 নাম্বার আছে, সেই 30 নাম্বার আছে কিসের উপরে? জিকের অংশের উপরে। তাহলে গেল 130 নাম্বার।
এই 130 নাম্বার সম্পর্কে আমরা দেখব। দেখেন এখানে প্রথম ফোকাস রাইটিং বাংলা ছিল অর্থনৈতিক এবং আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও আন্তঃসম্পর্ক। ইংরেজি ফোকাস রাইটিং ছিল বাংলাদেশ জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন। আর্গুমেন্টেটিভ রাইটিং ইন ইংলিশ এইখানে ছিল সোশ্যাল মিডিয়া হ্যাজ এনহ্যান্সড হিউম্যান কমিউনিকেশন অ্যান্ড ট্রাস্ট। এটার উপরে আপনাকে যুক্তি তুলে ধরতে হবে। এরপরে দেখেন বাংলাদেশ ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বা এডি। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক বা এডি, এটার ক্ষেত্রে আপনার প্রশ্ন এসেছিল 18/11/2022, 18/11/2022 অর্থাৎ নভেম্বর মাসের 18 তারিখ 2022 সালে এই পরীক্ষাটা হয়েছিল। এই পরীক্ষায় দেখেন ফোকাস রাইটিং কি আসছিল। এই পরীক্ষায় ফোকাস রাইটিং যেটা আসছিল ইন ইংলিশ, ইংরেজি ফোকাস রাইটিংয়ে ছিল রুটস অফ দ্য কারেন্ট গ্লোবাল এনার্জি, roots of the current global energy and food price rise and their implications for the low income world population। এখানে দেখেন ফোকাস রাইটিংটা কি কি আইটেম ছিল। এইখানে ফোকাস রাইটিং আইটেমের মধ্যে ছিল মূলত ফুড প্রাইস রাইজিং, অর্থাৎ খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, এটার রুট কোথায় বা এটার মূলে কি আছে। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, এটার মূলে বা এটার উৎস কি। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যদ্রব্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে পুরো বিশ্বব্যাপী, এই মূল্য বৃদ্ধির পেছনে কি আছে। রাইজ অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস ফর দ্য লো ইনকাম ওয়ার্ল্ড পপুলেশন, এবং এইটার প্রভাব কি আছে, এটার ইমপ্লিকেশনস বা এটার প্রভাব কি আছে। অর্থাৎ খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির মূল কি বা এটা কি কারণ, এবং এইটার প্রভাব কিসের উপরে। এটার প্রভাব হলো লো ইনকাম ওয়ার্ল্ড পপুলেশন। লো ইনকাম ওয়ার্ল্ড হলো স্বল্পোন্নত দেশ, লো ইনকাম হলো স্বল্পোন্নত দেশ, আমরা যাকে লেস ডেভেলপ কান্ট্রি বলি। স্বল্প আয়ের জনসাধারণের উপরে এইটার প্রভাব, স্বল্প আয়ের জনসাধারণের উপর এইটার প্রভাব। এখন এই প্রভাবটা নিয়ে আপনি যদি লিখতে যান তাহলে আপনি বাজার দ্রব্যের একটা তালিকা দিতে পারেন, বাজারে জিনিসপত্রের যে দ্রব্যমূল্য আছে সেটার একটা তালিকা দিতে পারেন। এছাড়া আপনি দিতে পারেন খাদ্যদ্রব্যের কিভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, এর পেছনের কারণগুলো কি কি, এবং এই কারণগুলো সমাধানে আপনার কি কি সুপারিশ রয়েছে। এই একটা জিনিস। ব্যাংকের প্রশ্ন কাঠামো নাকি বুঝতেছি না, ব্যাংকের প্রশ্ন কাঠামোই, আমরা ব্যাংক নিয়ে কথা বলতেছি। ফোকাস রাইটিং ইংরেজি। এরপরে দেখেন রাইট বোথ ফর অ্যান্ড এগেইনস্ট দ্য মোশন অন দ্য ফলোয়িং ইস্যু ইন ইংলিশ নট প্রেজেন্টস, রাদার চিলড্রেন শুড হ্যাভ দ্য রাইট টু চুজ দেয়ার ক্যারিয়ার। এই প্রশ্নটা ছিল আর্গুমেন্ট রাইটিং, যেটায় নাম্বার থাকে 30। আগেরটা ছিল ফোকাস রাইটিং, ওইটায় নাম্বার থাকে 35, এইটায় নাম্বার থাকে 30। আর্গুমেন্ট রাইটিং এর যে 30 নাম্বার, এইখানে প্রশ্নটা কি ছিল দেখেন, নো নট প্যারেন্টস রাদার চিলড্রেন, অর্থাৎ পিতামাতা নয় আপনার সন্তানদেরই উচিত, শুড হ্যাভ রাইট, তাদেরই অধিকার থাকা উচিত কিসের ব্যাপারে, টু চুজ দেয়ার ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার পছন্দ করার ক্ষেত্রে ক্যারিয়ার বা আপনার জীবনের যে ইনকাম সোর্স, এইটার ক্ষেত্রে ক্যারিয়ার পছন্দ করার ক্ষেত্রে তার কি হবে, এটার ক্ষেত্রে অধিকার কার বেশি, এটা নিয়ে কথা। এটার ক্ষেত্রে অধিকার কার বেশি। এখন এটার ক্ষেত্রে অধিকার বেশি হলো আপনার পিতামাতার নাকি সন্তানের। যার ক্যারিয়ার সে নিজে চয়েস করবে নাকি সন্তান চয়েস করবে। যার ক্যারিয়ার সে সন্তান চয়েস করবে নাকি তার পিতামাতা ঠিক করে দিবে যে আমার সন্তান ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান আর্মিতে যাবে নাকি পুলিশে যাবে, আমার সন্তান শিক্ষক হবে নাকি আমার সন্তান ক্যাডার হবে বা প্রশাসক হবে। এই ক্যারিয়ার চুজ করাটা কার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, অর্থাৎ পিতামাতার চেয়ে সন্তানের এইটার বেশি অধিকার আছে যে সে নিজে তার ক্যারিয়ার পছন্দ করবে। এইটার উপরে পক্ষে এবং বিপক্ষে, ফর মানে হলো পক্ষে, এগেইনস্ট মানে হলো বিপক্ষে, এই মতামতের পক্ষে এবং বিপক্ষে আপনার যুক্তি তুলে ধরুন। এটা একটা আর্গুমেন্ট রাইটিং ছিল এবং এই আর্গুমেন্ট রাইটিং এর জন্য নাম্বার ছিল কত, এই আর্গুমেন্ট রাইটিং এর জন্য নাম্বার ছিল 30। তো এইখানে দুইটা অংশ আমরা দেখলাম, একটা হলো 35 নাম্বারের, এইটা ফোকাস রাইটিং বাংলা মানে ইংরেজি, এবং আরেকটা ফোকাস রাইটিং না, এটা ছিল আর্গুমেন্ট রাইটিং, এটা ছিল ইংরেজিতে, এটা নাম্বার 30, 65 নাম্বার আমরা পাই। আর জিকের প্রশ্নগুলো আমরা শেষে গিয়ে সমাধান করব। এরপরে দেখেন কম্বাইন্ড 9 ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিক্রুটমেন্ট টেস্ট ফর অফিসার জেনারেল পদে একটা পরীক্ষার প্রশ্ন 2023 সালে। আপনি আর কিছু না হোক আজকে লাইভ থেকে ব্যাংকের যে সাধারণ জ্ঞান অংশ আছে এইটার একটা ধারণা পাবেন এবং ফোকাস রাইটিং
অংশের একটা ক্লিয়ার ধারণা পাবেন যে ব্যাংকে কোন ধরনের ফোকাস রাইটিং আসে। 31/3/2023 সালে এই পরীক্ষাটা হয়েছিল। বাংলাদেশের যে কম্বাইন্ড ব্যাংকের সার্কুলারগুলো হয়, কম্বাইন্ড 9 ব্যাংক অ্যান্ড নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফিসার জেনারেল পদের একটা পরীক্ষার প্রশ্ন। অফিসার জেনারেল পদের এই পরীক্ষার প্রশ্নটা 2023 সালে, এখানে ফোকাস রাইটিং বাংলায় ছিল পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব এবং করণীয়। পরিবেশ রক্ষার ক্ষেত্রে যেগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের কি কি দায়িত্ব আছে এবং করণীয় কি কি, এটার উপরে 3 পৃষ্ঠার একটা ফোকাস রাইটিং লিখতে হবে বাংলায়। এটা হলো আপনার এই পরীক্ষার প্রশ্ন ছিল, ফোকাস রাইটিং বাংলা। এখানে ফোকাস রাইটিং ইংরেজি অংশে কি ছিল দেখেন। ফোকাস রাইটিং ইংরেজি অংশে 35 নম্বরের জন্য থাকে 4 পৃষ্ঠা, এবং এই 4 পৃষ্ঠায় এইখানে প্রশ্নটা ছিল কি দেখেন, ফোকাস রাইটিং ইন ইংলিশ, ওমেন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ নারীদের সংক্রান্ত প্রশ্ন। নারীদের কি নিয়ে প্রশ্ন করছে নারীদের এন্টারপ্রেনারশিপ বা নারী উদ্যোক্তা হওয়ার বিষয়। নারী উদ্যোক্তা হওয়া অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অর্থাৎ ও ক্ষমতায়ন, নারীর উদ্যোক্তা হওয়া ও নারীর ক্ষমতায়ন, এই দুইটার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করুন। এই দুইটার ব্যাপারে বাংলাদেশের প্রেক্ষাপট, অর্থাৎ নারী উদ্যোক্তা হওয়া এবং এটার সাথে নারীর ক্ষমতায়নের বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু সম্পর্ক আছে এবং সেই সম্পর্কগুলো কি কি, এইটা সম্পর্কে আলোচনা করুন। তো এইটা সম্পর্কে হয় কি, আমরা ইংরেজিতে লিখতে খুবই ভয় পাই, বাট বাংলায় তো আপনারা এই জিনিসটা জানেন, জাস্ট বাংলাটাকেই আপনি ট্রান্সলেট করে ইংলিশে বসায় দিলেই হলো। আর্গুমেন্ট রাইটিংটা ওরকম ভয় পাওয়ার কিছুই নাই, বা ফোকাস রাইটিংটাও ভয় পাওয়ার কিছুই নাই। এটার জাস্ট মূল থিমটা আপনি নিজে আগে বাংলায় আগে অনুধাবন করবেন বা বাংলায় আগে চিন্তা করবেন, তারপরে ওই কথাগুলোকে ইংরেজিতে লিখতে হবে। এইটা হলো ব্যাপার। এরপরে ওই কথাগুলো ইংরেজিতে লিখতে হবে। নারী উদ্যোক্তা ও নারীর ক্ষমতায়ন, এই দুইটা প্রেক্ষাপটে বাংলাদেশের কি অবস্থা সেটা সম্পর্কে আলোচনা করুন। এটা ছিল এখানকার ফোকাস রাইটিং 35 নম্বরের। এটা ছিল কিসের প্রশ্ন দেখেন, এটা ছিল অফিসার জেনারেল পদের প্রশ্ন। তো এখানে বাংলা ফোকাস রাইটিং ছিল পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব, অর্থাৎ যে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে রয়েছে তারা পরিবেশ রক্ষার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে পারে, এই ভূমিকা নিয়ে আপনি লিখবেন 35 নম্বরের একটা ফোকাস রাইটিং। আর একটা ফোকাস রাইটিং হলো নারীদের ক্ষমতায়নে নারী উদ্যোক্তা হওয়া কিভাবে ভূমিকা পালন করে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়গুলো কিভাবে কাজ করছে। এরপরে এখানে আর্গুমেন্ট রাইটিং যেটা ছিল বাংলা ইংরেজি ফোকাস রাইটিং এর পরে, আর্গুমেন্ট রাইটিং এ আছে কি দেখেন, আর্গুমেন্ট রাইটিং এ আছে ইট ইজ নট আনএথিক্যাল টু অ্যাকোয়ার এক্সেপশনালি হাই ফিনান্সিয়াল অ্যাসেটস। আমাদের দেশে ইট ইজ নট আনএথিক্যাল, এটা কি না, অবৈধ না। আনএথিক্যাল মানে অবৈধ না। কোন জিনিসটা অবৈধ না, অবৈধ নয়। কোন জিনিসের উপরে এই ফোকাস রাইটিংটা দেখেন, অবৈধ নয়। কোন জিনিসটা অবৈধ নয়, টু অ্যাকোয়ার এক্সেপশনালি হাই ফিনান্সিয়াল অ্যাসেটস। এক্সেপশনাল মানে কি, ব্যতিক্রম ভাবে। কিরকম ব্যতিক্রম ভাবে অর্জন করা, ব্যতিক্রম ভাবে কি, ফিনান্সিয়াল অ্যাসেটস কেমন ধরনের, হাই ফিনান্সিয়াল অ্যাসেটস। অর্থাৎ আপনার আমাদের দেশে কোন জিনিসটা অবৈধ না, টু অ্যাকোয়ার অর্থাৎ হলো অর্জন করা। কি অর্জন করা অবৈধ নয়, সেটা হলো হাই ফিনান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ উচ্চ সম্পত্তি, উচ্চমাত্রার সম্পত্তি। হাই ফিনান্সিয়াল অ্যাসেটস মানে উচ্চমাত্রার সম্পত্তি অর্জন অবৈধ নয়। এটার উপরে একটা আর্গুমেন্ট রাইটিং লিখুন। অর্থাৎ আপনি চাইলেই যে উচ্চমাত্রার সম্পত্তি আয় করতে পারেন, আয় করতে গেলে কি কি করতে হবে, আয় না করলে কেন করা যাবে না, এইগুলোর সম্পর্কে আপনার আর্গুমেন্ট রাইটিং আসছিল। এরপরে দেখেন বাংলাদেশের কম্বাইন্ড 9 ব্যাংকস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অফিসার জেনারেল পদের পরীক্ষা হয়েছিল। এই অফিসার জেনারেল পদের পরীক্ষার ক্ষেত্রে 24/2/2023 এইখানে যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা আছে গিয়ে ফোকাস রাইটিং। প্রথমে ফোকাস রাইটিং বাংলা, বিশ্ব পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি এবং জনসাধারণের জীবনযাত্রার মান। অর্থাৎ এখানেও ছিল মূল কথাটা যে দ্রব্যাদির মূল্য বৃদ্ধি বা দ্রব্যমূল্য বৃদ্ধি। এই দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের জীবনযাত্রার মানের ক্ষেত্রে কিভাবে প্রভাব রাখে, দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের জীবনযাত্রার মান এটার ক্ষেত্রে কেমন প্রভাব রাখে, জীবনযাত্রার
মান এইটার ক্ষেত্রে কেমন প্রভাব রাখে দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কিভাবে মানুষের জীবনযাত্রার মানের উপরে প্রভাব পড়ে এইটা সম্পর্কে একটা ফোকাস রাইটিং, এটা বাংলায় লিখতে হবে। এরপরে আরেকটা ফোকাস রাইটিং ছিল ইংরেজিতে, বাংলাদেশ জার্নি টু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। বাংলাদেশের জার্নি বা বাংলাদেশের অগ্রযাত্রা কিসের ব্যাপারে? আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপারে। আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপারে, আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপারে বাংলাদেশের অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা, আর্থ সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা। এইখানে যা লিখবেন তার টোটালটাই হলো আপনার তথ্য, অর্থাৎ বাংলাদেশ কিভাবে আর্থ সামাজিক ক্ষেত্রে উন্নতি লাভ করছে, কতটুকু কতটুকু কোন কোন সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করতে হয়। এরপর দেখেন আর্গুমেন্ট রাইটিং ইন ইংলিশ। এইখানে ইংরেজি আর্গুমেন্ট রাইটিংটা ছিল নট কনজিউমার্স, অর্থাৎ ক্রেতারা নয়, ম্যানুফ্যাকচারার্স আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের জন্য ভোক্তারা নয় বরঞ্চ ম্যানুফ্যাকচারার্স বা তৈরিকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা মূলত দায়ী। অর্থাৎ কিসের জন্য? পরিবেশ দূষণের জন্য। এটার উপরে একটা আর্গুমেন্ট লিখতে হবে। কি বিষয়ে আর্গুমেন্ট লিখতে হবে? পরিবেশ দূষণের জন্য, পরিবেশ দূষণের ব্যাপারে নট কনজিউমার্স, অর্থাৎ ক্রেতা নয়, পরিবেশ দূষণে ক্রেতা নয় বরং উৎপাদনকারী দায়ী। পরিবেশ দূষণের জন্য ক্রেতা নয় বরং উৎপাদনকারী দায়ী। এই জিনিসটার উপরে আপনাকে একটা আর্গুমেন্ট লিখতে হবে। নাম্বার থাকে হলো আর্গুমেন্ট রাইটিং এ 30 এবং লিখতে হয় মোটামুটি 3 পৃষ্ঠার মতো। 2 অথবা 3 পৃষ্ঠা দেয়া থাকে। এই 2 অথবা 3 পৃষ্ঠার মধ্যে এইটার উপরে আপনাকে একটা আর্গুমেন্ট লিখতে হবে। আর্গুমেন্ট মানে একটা যুক্তিতর্ক, যে পরিবেশ দূষণের জন্য। এই জিনিসটা কি লেখা সহজ নাকি কঠিন? বলেন যে স্যার বাংলায় হলে লিখতে পারতাম, কিন্তু ইংরেজি হলে একটু কঠিন হয়ে যায়, এটা কিনা বলেন? বাংলায় হলে লিখতে পারতাম কিন্তু ইংরেজি হলে একটু কঠিন হয়ে যায়, এরকম কি কথাটা? যারা আছেন একটু কথা বলেন যে স্যার বাংলায় হলে কঠিন কিন্তু ইংরেজি মানে সহজ, ইংরেজিতে হলে একটু লিখতে কঠিন হয়ে যাবে। ইংরেজিতে হলো ওরকমই সেম কথা, যে আপনি আগে বাংলায় মনে মনে অনুবাদ করবেন, তারপরে ইংরেজিতে এইটা লিখবেন ট্রান্সলেট করে। তো এখানে লিখছে যে পরিবেশ দূষণে ক্রেতা নয় বরং উৎপাদনকারী দায়ী। এইগুলো ছিল এইখানকার ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিং। এরপর কম্বাইন্ড 9 ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিক্রুটমেন্ট ফর অফিসার জেনারেল 31/3/2023 সালের পরীক্ষা। এরকম কিছু পরীক্ষার এখন আমরা প্রশ্ন সমাধান করব। এই প্রশ্ন সমাধানগুলো হলো আপনার 30 নম্বরের যে জিকে প্রশ্ন আসে। চলেন কিছু জিকে প্রশ্ন করি। ইংরেজিতে লেখাটা একটু হার্ড হবে, কিন্তু বাংলায় চিন্তা করা তো কঠিন না। আপনার কাজ হলো বাংলায় চিন্তা করে তারপরে সেটাকে ইংরেজিতে লেখা, ব্যাস এইটা ইজি একটা ওয়ে। আর এই আর্গুমেন্ট রাইটিংটার জন্য আপনার মনে হয় যে এই জিনিসটা আছে, সেটা হলো প্রচুর পরিমাণে তথ্য জানতে হবে, এবং এই তথ্যটা আপনি জিকে পার্ট থেকে জানবেন। এই জন্য ব্যাংকের রিটেন প্রস্তুতির ক্ষেত্রে যে জিকে অংশটা যত ভালো প্রিপারেশন নিবে, তার ফোকাস রাইটিং 2টা বাংলা এবং ইংরেজি এই 70 নাম্বার, এবং আরেকটা জিনিস হলো আর্গুমেন্ট রাইটিং এই 30 নাম্বার। এই 100 নাম্বারে সে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। পাশাপাশি এইখানের যে জিকে প্রশ্নগুলো হয় সেইগুলো কেমন হয় দেখেন। প্রথমে আমরা নিচ্ছি অফিসার জেনারেল পদের পরীক্ষার প্রশ্ন 31/3/2023 অনুষ্ঠিত হয়েছিল। ব্যাংকের যে লিখিত পরীক্ষার জিকের 30 নম্বরের প্রশ্ন, টোটাল প্রশ্ন থাকে হলো 10টা, প্রতি প্রশ্নে নাম্বার থাকে হলো 3 করে, 3 10 30 নাম্বার থাকে। এবং এই 30 নাম্বারের জন্য এরকম এক লাইন থাকে প্রশ্ন, মাঝখানে এক লাইন ফাঁকা জায়গা থাকে উত্তর লেখার জন্য। প্রশ্নের জন্য জায়গা থাকে 1 লাইন, আর প্রশ্নের উত্তর লেখার জন্য 1 লাইন বা 2 লাইন ফাঁকা থাকে। এইটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। তাহলে মোটামুটি আপনার ইংরেজি পত্রিকা পড়ার কোনো বিকল্প নেই ব্যাংকের চাকরিটা পেতে গেলে। এবং প্রচুর পরিমাণে তথ্য গ্যাদার করতে হবে, সেটা হলো আপনার জেনারেল নলেজের বা সাধারণ জ্ঞান অংশের। এখন আসেন আমরা কিছু প্রশ্ন সমাধান করব, টানা 30 বা 40টা প্রশ্ন সমাধান করব ব্যাংকের সাধারণ জ্ঞান অংশের বিগত সালে আসা যত প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখেন এইখানে, ইন হুইচ ইয়ার বাংলাদেশ হ্যাজ বিকাম এ ফুল মেম্বার অব দ্য ইউনাইটেড নেশনস। এই প্রশ্নটা কঠিন নাকি সহজ? ইন হুইচ ইয়ার অর্থাৎ কোন বছরে বাংলাদেশ হ্যাজ বিকাম, বাংলাদেশ হয় এ ফুল মেম্বার অফ ইউনাইটেড নেশনস, জাতিসংঘের পূর্ণ সদস্য। অর্থাৎ সহজ বাংলায় বললে বাংলাদেশ কত সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে? বাংলাদেশ কত সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে? এই প্রশ্নের উত্তর কি সহজ না কঠিন বলেন তো?
সহজ, বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। জাস্ট এই কথাটা ইংরেজিতে লিখতে হবে, ইন 1974 বাংলাদেশ বিকাম এ ফুল মেম্বার অফ ইউনাইটেড নেশনস। এরপরে আসেন 2 নম্বর প্রশ্ন, হোয়েন ডাজ বাংলাদেশ লঞ্চ ইটস 5G নেটওয়ার্ক সার্ভিস অন এ ট্রায়াল বেসিস, অর্থাৎ ট্রায়ালের ভিত্তিতে বা প্রাথমিক পরীক্ষামূলকভাবে বাংলাদেশ কবে প্রথম 5G নেটওয়ার্ক সিস্টেম বাংলাদেশে চালু করে? বাংলাদেশ প্রথম কবে 5G নেটওয়ার্কিং সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করে? বাংলাদেশ প্রথম কবে পরীক্ষামূলকভাবে 5G নেটওয়ার্কিং সিস্টেম চালু করে? বাংলাদেশ 5G নেটওয়ার্ক সার্ভিস অন ট্রায়াল বেসিস, বাংলাদেশ 5G নেটওয়ার্ক সার্ভিস অন ট্রায়াল বেসিস started on 12th December 2021, অর্থাৎ 12ই ডিসেম্বর 2021 বাংলাদেশ প্রথম ট্রায়ালের ভিত্তিতে বা পরীক্ষামূলকভাবে 5G নেটওয়ার্কিং চালু করে। এরপরে আসেন আরেকটা প্রশ্ন, হুইচ ইজ দ্য ফার্স্ট ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রি টু রিকগনাইজ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন? হুইচ ইজ দ্য ফার্স্ট ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রি? ওয়েস্টার্ন মানে কি? ওয়েস্টার্ন মানে হলো পশ্চিমা। ওয়েস্টার্ন মানে কি? ওয়েস্টার্ন মানে হলো পশ্চিমা। ডেভেলপড মানে কি? ডেভেলপড মানে হলো উন্নত দেশ। পশ্চিমা কোন উন্নত দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? পশ্চিমা কোন দেশ? পশ্চিমা কোন দেশ? Which is the first Western developed country to recognize Bangladesh as an independent nation? বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কোন পশ্চিমা দেশ? এটার উত্তর হলো কি ইউকে বা ইউনাইটেড কিংডম। এরা প্রথম ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। উন্নত দেশ কোনগুলো? উন্নত দেশ হলো যারা G7 এর সদস্য। G7 এর সদস্য কারা কারা আছে? G7 এর সদস্য আছে যুক্তরাষ্ট্র, এরপরে আছে কানাডা, এরপরে আছে আমাদের যুক্তরাজ্য, এরপরে আছে আমাদের ইটালি, ফ্রান্স, এরপরে এইখান থেকে আমাদের এই অংশ থেকে আছে একটা দেশ, সেটা হলো জাপান, আর ওই পাশ থেকে আছে জার্মানি। এই দেশগুলো হলো শিল্পোন্নত দেশ। এরকম শিল্পোন্নত 7টা দেশ আছে যাদের সংগঠন হলো G7। এই G7 এর কোন দেশ প্রথম বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয়? উত্তর হলো ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ব্রিটেন। এরা কবে? ইউনাইটেড কিংডম ইজ দ্য ফার্স্ট ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপড নেশনস টু রিকগনাইজ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইট রিকগনাইজড 4th February 1972। এটা 4 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 4 ফেব্রুয়ারি 1972 বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। হু ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ মুজিবনগর গভর্নমেন্ট? হু ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ মুজিবনগর গভর্নমেন্ট? এখানে কি বলা ছিল? ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর, মুজিবনগর সরকার অর্থমন্ত্রী ছিলেন কে? ক্যাপ্টেন এম মনসুর আলী ওয়াজ দ্য ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ মুজিবনগর গভর্নমেন্ট। মুজিবনগর সরকারের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। তারপরে দেখেন এখানে আরেকটা প্রশ্ন ছিল, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল এক্সপোর্টিং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? অর্থাৎ কোন দেশটা লার্জ ফার্মাসিউটিক্যাল, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল মানে কি? ঔষধপাতি সংক্রান্ত এক্সপোর্টিং বা রপ্তানির ক্ষেত্রে বিশ্বে কোন দেশ সবচেয়ে এগিয়ে? জার্মানি ইজ দ্য লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফার্মাসিউটিক্যাল বা ঔষধ দ্রব্যাদি সংক্রান্ত বিষয় রপ্তানি করে থাকে সবচেয়ে বেশি কোন দেশ? উত্তর, জার্মানি। এরপরে এখানে প্রশ্ন আসছিল, FATF হ্যান্ডেলস এন্টি মানি লন্ডারিং ইস্যুস। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ FATF? FATF মানে কি? দেখেন, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। তো ব্যাংকের জেনারেল নলেজের জন্য অনেক কিছু আছে যেগুলো আলাদা পড়তে হয়, যেগুলো আপনার BCS প্রাইমারি বা নিবন্ধন এই পরীক্ষাগুলোর সাথে মিলে না, সেরকম একটা পূর্ণরূপ হলো এইটা। FATF ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এদের কাজ কি? এদের কাজ হলো এন্টি মানি লন্ডারিং ইস্যুস, অর্থাৎ মানি লন্ডারিং বা দেশ থেকে টাকা পাচার এই জিনিসটা রোধ করার ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করে FATF। এরপরে দেখেন এখান থেকে আরো প্রশ্ন হয়েছিল, ইন হুইচ ইয়ার দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO ওয়াজ ফাউন্ডেড? WTO কত সালে গঠিত হয়? উত্তর, WTO ওয়াজ ফাউন্ডেড ইন 1995। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় কত সালে? উত্তর, 1995 সালে। এরপরে দেখেন এখানে প্রশ্ন এসেছিল, মেনশন দ্য নেম অফ এ নন শিডিউল্ড ব্যাংক অফ বাংলাদেশ। নন শিডিউল্ড ব্যাংক মানে হলো অতফসিলি ব্যাংক।
অতফসিলি ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের যে বিধিমালা আছে এই বিধিমালার বাইরে গিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় অতফসিলি ব্যাংক। বাংলাদেশের একটি অতফসিলি ব্যাংকের নাম উল্লেখ করুন। নন শিডিউল্ড ব্যাংক অফ বাংলাদেশ আর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক অ্যান্ড গ্রামীণ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলো যেটা সরকারি বিধিমালা বা রেগুলেশনের মধ্যে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং বাণিজ্যিক ভিত্তিতে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে, আর অতফসিলি ব্যাংকগুলো এ থেকে ব্যতিক্রম। অতফসিলি ব্যাংকগুলো এখানে আছে কারা কারা দেখেন, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, এগুলোকে বলা হয় অতফসিলি ব্যাংক। হাউ মেনি পিলার্স আর দেয়ার ইন পদ্মা ব্রিজ? পদ্মা ব্রিজে টোটাল কতটা পিলার আছে বা খুঁটি আছে? এই প্রশ্নটা আসছিল লিখিত পরীক্ষায় যে পদ্মা সেতুর খুঁটির সংখ্যা কত। উত্তর 42 পিলার্স, বা উত্তর লিখতে পারেন দেয়ার আর 42 পিলার্স ইন পদ্মা ব্রিজ। হোয়াট ইজ দ্য কান্ট্রি দ্যাট কোঅপারেটস অফ ডেভেলপ দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100? অর্থাৎ কোন দেশটা, হোয়াট ইজ দ্য কান্ট্রি দ্যাট কোঅপারেটস, যারা আমাদেরকে সহায়তা করে, অফ ডেভেলপ আমাদের কিসের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের কোন প্ল্যানটা, প্ল্যান 2100 বা 2100 কোনটা, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100। বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 বা ডেল্টা 2100 এই কর্মসূচির ক্ষেত্রে সহায়তা করে কোন দেশ? এই ক্যামেরা বন্ধ হয়ে গেছে তো। অর্থনৈতিক উন্নয়নে ডেল্টা প্ল্যানের ক্ষেত্রে সহায়তা করে কোন ব্যাংক? উত্তর মানে কোন দেশ? উত্তর হলো নেদারল্যান্ডস সহায়তা করে। নেদারল্যান্ডস সহায়তা করে বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100। ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের ক্ষেত্রে সহায়তা করে নেদারল্যান্ডস। এই প্রশ্নটার উত্তর আমরা আগে থেকেই জানতাম। এছাড়া দেখেন এখানে আরো যে প্রশ্নগুলো ছিল, ইন হুইচ ইয়ার ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুর? আসে নাই তো। ওকে, তো দেখেন ইন হুইচ ইয়ার ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুরস গীতাঞ্জলি ট্রান্সলেটেড ইনটু প্রোস পোয়েমস ইন ইংলিশ অ্যান্ড পাবলিশড? কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এটা অনুবাদ করা হয়? এই কথাটা এখানে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ করা হয় 1912 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কত সালে অনুবাদ করা হয়েছিল? উত্তর 1912 সালে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল, বিদ্রোহী ওয়াজ ইনক্লুডেড ইন কাজী নজরুলস ফার্স্ট কালেকশন অফ পোয়েমস। কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থের যে সংকলন, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য বুক? প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিদ্রোহী কবিতাটা, এটা কাজী নজরুলের ফার্স্ট কালেকশন অফ পোয়েমস। প্রথম যে কবিতাগুলো তিনি সংগ্রহ করেন সেই কবিতাগুলোর টাইটেলটা বা বইয়ের নাম কি ছিল? এটা টাইটেল বা বইয়ের নাম ছিল দ্য লিটল অফ দ্য বুকস, লিটল না, দ্য টাইটেল আর কি, ভুলে লিখছে এটা। দ্য টাইটেল অফ দ্য বুক ইজ অগ্নিবীণা। এই বইয়ের টাইটেলটা ছিল অগ্নিবীণা। কাজী নজরুল ইসলাম প্রথম যে এই বিদ্রোহী কবিতাগুলো সংকলন করেন, এই কবিতাগুলোর সংকলনের যে বই, ওই বইটার সামগ্রিক নাম হলো অগ্নিবীণা। এরপরে এখানে আরো প্রশ্ন ছিল, টোটাল 10টা প্রশ্ন থাকে। হ্যাঁ, আরো প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য 8 5-year প্ল্যান অফ বাংলাদেশ? বাংলাদেশের 8 5-year প্ল্যান বলতে কি বোঝায়? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? এটাই এখানে বোঝাতে চেয়েছে যে হোয়াট ইজ দ্য পিরিয়ড। পিরিয়ড হলো মেয়াদ অফ দ্য 8 5-year প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অফ বাংলাদেশ। 2020 to 2025 is the period of 8 5-year প্ল্যান। বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হলো 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। এরপরে আরেকটা প্রশ্ন আছে এখানে, হু ইজ দ্য হাইয়েস্ট টোটাল রান স্কোরার ফ্রম বাংলাদেশ ইন দ্য ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট? বাংলাদেশের মধ্যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহকারী, হাইয়েস্ট টোটাল রান স্কোরার ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী এককভাবে কোন ব্যক্তি বা কোন প্লেয়ার? উত্তর তামিম ইকবাল ইজ দ্য হাইয়েস্ট স্কোরার অফ বাংলাদেশ ইন ওডিআই ক্রিকেট। অর্থাৎ ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী তামিম ইকবাল খান। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ ইন টার্মস অফ ব্রাঞ্চ নেটওয়ার্ক? কোন ব্যাংকের সবচেয়ে বেশি ব্রাঞ্চ বা শাখা রয়েছে? বাংলাদেশের যতগুলো ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে
কোন স্পেশালাইজড ব্যাংক, এটা বলা আছে কোন স্পেশালাইজড ব্যাংক ইন বাংলাদেশ ইন টার্মস অফ ব্রাঞ্চ নেটওয়ার্ক, অর্থাৎ ব্রাঞ্চ মানে শাখা, শাখা তৈরি করার ক্ষেত্রে কোন ব্যাংক সবচেয়ে বেশি এগিয়ে আছে? উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের সবচেয়ে বেশি শাখা রয়েছে। এরপরে আসেন আরও একটা প্রশ্ন দেখি, যেখানে জিকের 10টা প্রশ্ন কি কি ছিল এটা আমরা দেখি। এই প্রশ্নটা হলো আপনার কম্বাইন্ড 9 ব্যাংকস অ্যান্ড নন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অফিসার জেনারেল পদের প্রশ্ন। 2023 সালের 24শে ফেব্রুয়ারি এটার পরীক্ষা হয়েছিল। 2023 সালের 24শে ফেব্রুয়ারি এটার পরীক্ষা হয়েছিল। তো এইটার ক্ষেত্রে জিকের প্রশ্ন যে 10টা ছিল, প্রশ্নগুলো কি কি ছিল চলেন কয়েকটা প্রশ্ন দেখি। এখানে আছে নেম দ্য 2 কান্ট্রিজ দ্যাট আর রিসেন্টলি অ্যাফেক্টেড বাই দ্য ডেডলি আর্থকোয়েক। দুইটা দেশের নাম বলেন যেই দেশ দুইটা রিসেন্টলি একটা মারাত্মক ভূমিকম্পের শিকার হয়েছে। মারাত্মক ভূমিকম্পের শিকার হয়েছে রিসেন্টলি সিরিয়া অ্যান্ড টার্কি। ওই যে আমাদের পরীক্ষাটা যেই সালের, দেখেন পরীক্ষাটা হলো 2023 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখের পরীক্ষা। তখনকার সময় 2023 সালের শুরুর দিকে একটা ভূমিকম্প হয়েছিল তুরস্ক এবং সিরিয়ায়, ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ওইটাই জানতে চেয়েছে কোন দুইটা দেশ সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল ভূমিকম্পের দ্বারা। নেম দ্য 2 কান্ট্রিজ দ্যাট আর রিসেন্টলি এফেক্টেড বাই দ্য ডেডলি আর্থকোয়েক। মারাত্মক যে ভূমিকম্প, এই ভূমিকম্পের দ্বারা আক্রান্ত হয়েছিল দুইটা দেশ, একটা হলো সিরিয়া আর একটা হলো তুরস্ক। এরপরে দেখেন আরেকটা প্রশ্ন আসছিল, হু আর দ্য প্রেসিডেন্টস অফ দ্য 2 ইউরোপ অ্যান্ড এশিয়ান ইকোনমিস দ্যাট আর এঙ্গেজড ইন এ ওয়াইডলি ডিসকাসড ওয়ার। যারা একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিল, এরকম দুইটা দেশ কারা কারা? ইউরোপের দেশ একটা, আর একটা হলো এশিয়ান দেশ। ইউরোপ এবং এশিয়ার ইকোনমি, এদের মধ্যে কোন দুইটা দেশের মধ্যে বর্তমানে যুদ্ধ চলমান আছে? তো এখানে যুদ্ধ চলমান আছে কোন দুইটা দেশের প্রেসিডেন্টের মধ্যে? উত্তর হলো ভ্লাদিমির জেলেনস্কি অ্যান্ড ভ্লাদিমির পুতিন আর দ্য 2 প্রেসিডেন্টস দ্যাট আর এঙ্গেজড ইন এ ওয়াইডলি ডিসকাসড ওয়ার। একটা সর্বব্যাপী বিস্তৃত যুদ্ধে জড়িয়ে পড়েছে কোন দুই দেশের প্রেসিডেন্ট? উত্তর হলো উনি হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট। এনারা দুইজন একটা যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। ওই যুদ্ধটা সম্পর্কে ওই সময় পরীক্ষায় প্রশ্ন আসছিল। এরপরে আরেকটা প্রশ্ন আসছিল, হোয়াট আর দ্য কান্ট্রিজ where Tigray and Wuhan are located. Tigray is located in Ethiopia. ইথিওপিয়ার বিদ্রোহ গোষ্ঠীরা এইখানে আছে। এই টাইগ্রে জায়গাটা কোথায় অবস্থিত? আরেকটা প্রশ্ন আসছে, উহান কোথায় লোকেটেড? উহান হলো চীন দেশে অবস্থিত, চীনের একটা প্রদেশ। এইখান থেকে করোনা ছড়িয়ে পড়ছিল। এখন একটা কথা স্যার, সবকিছুর শেষ একটা কথা, ইংরেজি না পারলে হবে না। হ্যাঁ, ইংরেজি পারতে হবে, এবং অবশ্যই ইংরেজি পারার জন্য ইংরেজি পেপার পত্রিকা আছে, ডেইলি স্টার, ডেইলি অবজারভার বা এরকম আরও যে পত্রিকা আছে, যে কোনো একটা পত্রিকা আপনি প্রতিদিন পড়তে পারেন। এই প্রতিদিন যদি পত্রিকা পড়েন ইংরেজিতে, তখন একদিকে আপনার জ্ঞান বাড়বে, আর একদিকে হলো আপনার প্রিলি এবং লিখিত দুইটার ক্ষেত্রেই আপনার ইংরেজি প্রশ্ন বোঝার এবিলিটি বাড়বে। পাশাপাশি ম্যাথগুলো ইংরেজিতে প্র্যাকটিস করবেন, বাংলাগুলো বাংলায় প্র্যাকটিস করলেও চলবে। জেনারেল নলেজটাও পুরোপুরি ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে, এবং এর বাইরে ম্যাথ, জেনারেল নলেজ এবং কম্পিউটার অংশ, এইগুলো আপনি ইংরেজিতেই প্র্যাকটিস করতে হবে। তো মোটামুটি কথা হলো, টাইগ্রে ইজ লোকেটেড ইন ইথিওপিয়া, এবং এইখানে আছে উহান ইজ লোকেটেড ইন চায়না। নেম টু মেম্বার স্টেটস অফ দ্য ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের দুইটা মেম্বারের নাম বলেন। উত্তর হলো এখানে রাশিয়া অ্যান্ড বেলারুশ আর দ্য 2 মেম্বার্স অফ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন। ইউরোপ এবং এশিয়া মিলে যে ইকোনমিক ইউনিয়ন বা অর্থনৈতিক জোট গঠন করেছে, এই জোটের নাম ইউরেশিয়ান ইউনিয়ন। এই ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের দুইটা মেম্বার কারা কারা? উত্তর রাশিয়া এবং বেলারুশ। হোয়াট আর দ্য 2 কান্ট্রিজ where the largest mangrove forest on the mangrove forest is located? On the mangrove forest is located. উত্তর হলো the largest mangrove forest in the world is situated in Bangladesh and India. কোন দুইটা দেশ আছে যেই দুইটা দেশের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত? উত্তর ভারত এবং বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অবস্থিত, ম্যানগ্রোভ বনাঞ্চল বা সুন্দরবন। এরপরে দেখেন, নেম দ্য রেগুলেটরস অফ কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন বাংলাদেশ। নেম দ্য রেগুলেটরস অর্থাৎ এদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বলেন। বাংলাদেশের যে
আপনার কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি বা বীমা কোম্পানিগুলো আছে, এইগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? এগুলোর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? উত্তর, বাংলাদেশ ব্যাংক ইজ দ্য রেগুলেটিং অথরিটি অফ কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড IDRA ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি ইজ দ্য কন্ট্রোলিং অথরিটি অফ ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে কাকে? বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে যে ইগুলো আছে আমাদের কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করে। আর IDRA ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, এরা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের কি? বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে। এই দুইটা প্রতিষ্ঠান, একটা নিয়ন্ত্রণ করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে, আর একটা প্রতিষ্ঠান সেটা নিয়ন্ত্রণ করে হলো আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এই দুইটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসছে। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন আসছে, হোয়াট ওয়াজ দ্য ইয়ার অ্যান্ড ইন হুইচ সিটি বঙ্গবন্ধু প্লেস দ্য 6 পয়েন্টস? কোন বছর এবং কোন শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা প্রস্তাব উত্থাপন করেন? কোন দেশে এবং কোন শহরে কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্লেস দ্য 6 পয়েন্টস বা 6 দফা ইন 1666 অ্যাট লাহোর? 1966 সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা প্রস্তাব উত্থাপন করেন। এরপরে আরেকটা প্রশ্ন ছিল, হু আর দ্য কারেন্ট টিম ক্যাপ্টেন্স অব দ্য ন্যাশনাল মেন অ্যান্ড ওমেন ফুটবল টিম অব বাংলাদেশ? বাংলাদেশের পুরুষ এবং মহিলা ফুটবল দলের বর্তমান, বাংলাদেশের পুরুষ এবং মহিলা ফুটবল দলের বর্তমান ক্যাপ্টেন কে কে? উত্তর, বাংলাদেশের পুরুষ এবং মহিলা ফুটবল দলের বর্তমান ক্যাপ্টেন যথাক্রমে পুরুষ দলে জামাল ভুঁইয়া অ্যান্ড সাবিনা খাতুন হলো মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন। তো দেখেন কত ভার্সাটাইল প্রশ্ন, এটা কিন্তু আপনার নিবন্ধন, প্রাইমারি, BCS এগুলোর থেকে অনেক ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম। তো এই জন্য ব্যাংকের প্রস্তুতিটা ব্যাংকের মতো করেই নিতে হয়। নেম টু স্পেশালাইজড ব্যাংক অফ বাংলাদেশ দ্যাট আর স্পেশালি ডিজাইন ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ফিন্যান্সিং, অর্থাৎ কৃষি উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়ন বা গ্রামীণ অর্থায়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এমন দুইটা স্পেশালাইজড ব্যাংকের নাম বলেন যেগুলো গ্রামীণ উন্নয়ন এবং কৃষির উন্নয়নের ক্ষেত্রে কাজ করে থাকে। উত্তর হলো এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই দুইটা ব্যাংক আর টু স্পেশালি ডিজাইন ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ফিন্যান্সিং। রাইট ফুল ফর্মস অফ সুইফট অ্যান্ড ট্রিপস, এই দুইটার পূর্ণরূপ আসছিল, এই দুইটার নাম্বার হলো 3। এই দুইটার নাম্বার হলো 3। পূর্ণরূপ কি দেখেন, সুইফট হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, অর্থাৎ বিশ্বব্যাপী আন্তঃব্যাংক যে যোগাযোগ নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে বলা হয় সুইফট নেটওয়ার্ক। তারপরে আসেন এইখানে আছে ট্রিপস হলো ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। এরপরে প্রশ্ন আসছিল, নেইম এনি টু মেইন গ্রিন হাউস গ্যাসেস দ্যাট আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উন্নয়ন, বৈশ্বিক উষ্ণায়ন বা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, এরকম কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নাম বলার জন্য বলছে 2টা। তো এখানে আছে 1 নম্বরে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড মিথেন আর 2 greenhouse gases that are responsible for global warming. গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের জন্য বা বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী এরকম দুইটা গ্যাস, একটা হলো কার্বন ডাই অক্সাইড আর একটা হলো মিথেন। এরপরে দেখেন, হু ওয়ার দ্য হোম মিনিস্টার অ্যান্ড ডিফেন্স মিনিস্টার অব দ্য মুজিবনগর গভর্নমেন্ট। মুজিবনগর সরকারের হোম মিনিস্টার হোম মিনিস্টার ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুজিবনগর সরকারের AHM কামরুজ্জামান। উনি ছিলেন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। AHM কামরুজ্জামান ওয়াজ দ্য হোম মিনিস্টার অ্যান্ড তাজউদ্দিন আহমেদ ওয়াজ দ্য ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী। ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন আমাদের তাজউদ্দিন আহমেদ। এরপরে দেখেন পরের প্রশ্ন ছিল, ইন হুইচ ইয়ার দ্য WTO ওয়াজ ফাউন্ডেড। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে গঠিত হয়? অ্যান্ড হু ইজ দ্য কারেন্ট ডিরেক্টর জেনারেল অফ WTO। বর্তমান মহাপরিচালক কে? WTOর বর্তমান মহাপরিচালক কে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এটা গঠিত হয় এস্টাবলিশড ইন 1 জানুয়ারি 1995 অ্যান্ড দ্য প্রেজেন্ট ডিরেক্টর জেনারেল অফ WTO ইজ ডাক্তার নাগোজি ওকেনজো। ছিলেন বর্তমানে কি? ওকেনজো ইওয়াওয়েলা।
ইনি ছিলেন WTOর ওই সময়ের মহাসচিব বা মহাপরিচালক। এরপরে দেখেন হোয়াট আর দ্য টপ 2 RMG এক্সপোর্টিং কান্ট্রিজ আদার দেন বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে বেশি RMG বা রেডিমেড গার্মেন্টস রপ্তানি করে থাকে কোন দেশ? তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের থেকে এগিয়ে টপ 2 RMG এক্সপোর্টিং কান্ট্রিজ কারা কারা? উত্তর চায়না অ্যান্ড ভিয়েতনাম। জাস্ট এইখানে আপনার কাজ হলো প্রশ্ন পড়ে বুঝতে হবে, এইটা হলো জিনিস। আর প্রশ্ন পড়ে আগে বোঝা লাগবে, তারপর উত্তর করতে হবে। এটা ফোকাস রাইটিং এর ক্ষেত্রেও, আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রেও, এবং জিকের যে প্রশ্নগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও। এছাড়াও ব্যাংকের যে ম্যাথ আছে, ব্যাংকের ম্যাথ বুঝতে হলেও আপনাকে আগে থেকেই ইংরেজিতে ম্যাথে প্র্যাকটিস করতে হবে। আর এই জন্যই মূলত আগে থেকে ব্যাংকের প্রিপারেশনটা নিতে হয়। ব্যাংকে চাকরিটা ফেয়ার, এখানে পদ সংখ্যা বেশি থাকে, এখানে জেনারেল পদ সবই, চাকরি পাওয়াটা অনেক সহজ এবং অনেক প্রার্থীর চাকরি হয়। শুধুমাত্র বুঝে শুনে প্রপার একটা প্রস্তুতি নিতে। আর ব্যাংকের প্রস্তুতি কখনো একা একা নিয়ে শেষ করা যায় না, কিন্তু এটা হলো সবচেয়ে বড় কথা। শেষ প্রশ্ন এইখানের 10টা প্রশ্নে, নেইম দ্য পল্লীকবি অফ বাংলাদেশ, ইন হুইচ ডিস্ট্রিক্ট দ্য পল্লীকবি ওয়াজ বর্ন। তো পল্লীকবির নাম কি? আমরা তো ইজিলি জানি পল্লীকবির নাম কি। পল্লীকবি জসিমউদ্দিন। জসিমউদ্দিন ইজ দ্য পল্লীকবি অফ বাংলাদেশ। হি ওয়াজ বর্ন অ্যাট তাম্বুলখানা ভিলেজ ইন ফরিদপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার জন্ম হয়েছিল। নাম কি? নাম হলো জসিমউদ্দিন, নাম হলো পল্লীকবি জসিমউদ্দিন। এইটুকুই এখানে। তো এরকম আরো প্রশ্ন আছে, আজকে আর কোনো প্রশ্ন আমরা দেখছি না। এরকমই প্রশ্নগুলো আসে সাধারণত পরীক্ষায়। আজকে 100 নম্বরের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, তো 100 নম্বরের একটা প্রস্তুতি আপনাদেরকে আইডিয়া দিলাম। এইটুকু পড়ার জন্য আশা করি আপনারা বুঝে ফেলছেন। এখন আপনারা একটু কমেন্ট করেন যে আপনাদের কাছে কি কি মনে হয়েছে। এই ইংরেজির প্রিপারেশন সাধারণত ব্যাংকের প্রিলি পরীক্ষা হওয়ার এরপরে ফলাফল দিলে তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে লিখিত পরীক্ষা হয়। তো প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পরে 2 সপ্তাহের মধ্যে কি এই প্রস্তুতি শেষ করা যাবে? এটা কি 1 দিন 2 দিনের প্রস্তুতির কাজ? 1 মাস 2 মাসের সম্ভব? বলেন। আপনার এই জন্য অন্তত 5 থেকে 6 মাস টানা পেপার পত্রিকা পড়তে হবে ইংরেজিতে ম্যাথগুলো করতে হবে, ইংরেজিতে জেনারেল নলেজ এই অংশটা পড়তে হবে, এবং ইংরেজিতে আপনার যে অন্যান্য অংশগুলো আছে যেমন কম্পিউটার অংশ, এগুলো বুঝে বুঝে সলভ করা লাগবে। তো এইটার জন্যই আমাদের এখানে চালু আছে ব্যাংক জব বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ, ব্যাংক জব বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ এবং ব্যাংক জব বুলেট কম্বাইন্ড লাইভ ব্যাচ যেটা আছে, এই ব্যাচের মাধ্যমে আপনি একই সাথে প্রিলি এবং রিটেন দুইটারই প্রিপারেশন নিতে পারবেন। আর এছাড়া ব্যাংক জব প্রস্তুতি বা অন্য যে কোনো চাকরির প্রস্তুতি বা অন্য যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এই নম্বরে 09644433300, 09644433300, 09644433300। এই নম্বরে দিনরাত 24 ঘন্টা যোগাযোগ করতে পারেন। স্যার আপনি কি জিকে নেবেন? পানির মতো সহজ কিন্তু বাস্তবতা কঠিন। রিপন ভিডিও দেখছেন না? এইটাই বাস্তব, হা হা হা। তো এইখানে আপনার জাস্ট জিনিসটা সহজ, কিন্তু এটা ধরাটা অনেক কঠিন। প্রশ্নের উত্তরগুলো আগে বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে আমার কাছে। প্রশ্ন বোঝাটাই হলো একটা জটিল জিনিস। স্যার আমি BBA 3rd ইয়ার স্টুডেন্ট, আমি কিভাবে শুরু করতে পারি ব্যাংক জব প্রস্তুতি? গতকালকে লাইভটা দেখবেন, ওইখানে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ গাইডলাইন পেয়ে যাবেন। ব্যাংক জব প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিগত প্রশ্ন বিশ্লেষণ, আর দ্বিতীয় জিনিসটা হলো বিগত প্রশ্ন সমাধান করা, তারপরে টপিক ওয়াইজ আলোচনার মধ্যে চলে আসা। তো এইখানে আমাদের গুগল প্লে স্টোর থেকে বিদ্যাবাড়ি অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। আর আমাদের ব্যাংক জব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের www.বিদ্যাবাড়ি.com এই ওয়েবসাইটে যেতে পারেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি নামে, ওইখানেও আপনি আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আবারও ইনশাল্লাহ। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই। স্যার আপনি কি জিকে নেবেন? জিকে আমি নেই বা অন্য স্যাররা নিক, যে কোনো স্যাররাই নিবে, কোনো সমস্যা নেই। যারাই নিবে তারা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।